সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি ওমর ফারুক। আমাদের আজকের বিষয় রক্তাক্ত লঙ্কা। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এয়ার কমোডোর ইসফাক ইলাহি চৌধুরী, নিরাপত্তা বিশ্লেষক, হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত ও সচিব, এবং অধ্যাপক ডক্টর জিয়া রহমান, চেয়ারম্যান, ক্রিমিনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারবেন। আমরা আলোচনা শুরুর আগে শিরোনামগুলো দেখে আসছি। শ্রীলঙ্কায় নিহত শিশু জায়ানের লাশ আসছে বুধবার। সমবেদনা জানাতে শেখ সেলিমের বাসায় ভিড়। দেশে ফিরছেন আতঙ্কিত বাংলাদেশি পর্যটকরা। শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার দায় স্বীকার উগ্রপন্থী গোষ্ঠী জামাত আল তৌহিদের। আবারও হামলার আশঙ্কা, সারা দেশে জরুরি অবস্থা জারি। বাংলাদেশে বিনিয়োগের সুবিধা নিতে ব্রুনাইয়ের ব্যবসায়ীদের আহ্বান প্রধানমন্ত্রীর। সুলতানের সঙ্গে বৈঠকে 7টি সমঝোতা স্মারক সই। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করা বিএনপির উদ্দেশ্য, মন্তব্য 14 দলের। সংসদে এসে সরকারের সমালোচনা করার আহ্বান। একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চলছে, অভিযোগ বিএনপি। এবং বঙ্গমাতা অনূর্ধ্ব 19 গোল্ড কাপে দাপুটে সূচনা বাংলাদেশের। সংযুক্ত আরব আমিরাতকে 2-0 গোলে হারালো স্বাগতিকরা। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা জানি যে গতকাল শ্রীলঙ্কায় কি হয়েছে এবং সেই সবশেষ যেখানে প্রাণহানির সংখ্যা 290-এর পৌঁছেছে এবং আশঙ্কা করা হচ্ছে যে আরও বাড়তে পারে, কারণ 500-র মতো সেখানে আহত রয়েছেন। তো সেটিকে সামনে রেখেই আমাদের আজকের আলোচনা রক্তাক্ত লঙ্কা। তো সেখানে আমরা সন্ত্রাসবাদ এবং সব কিছু এই সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করব। আমি প্রথমে এয়ার কমোডোর ইসফাক ইলাহি চৌধুরী আপনার কাছে আসতে চাই। যে প্রসঙ্গটিতে সেটি হচ্ছে যে শ্রীলঙ্কার কর্তৃপক্ষ বলছেন যে এটি আসলে তৃতীয় কোনো পক্ষ সেখানে জড়িত। তারা আবার এর পাশাপাশি এটাও বলছেন যে যেটা সেখানকার গণমাধ্যমেই এসেছে যে 10 দিন আগে শ্রীলঙ্কার পুলিশ প্রধান সতর্ক করেছিলেন, তারপরেও সেটা আসলে ঠেকানো গেল না। আজকের এই আলোচনার প্রথমেই আমি সমবেদনা জ্ঞাপন করছি আমাদের শ্রীলঙ্কান সরকার, দেশ, জনগণের প্রতি। কারণ তাদের সাথে আমাদের বিভিন্নভাবে মানে হাজার বছরের আমাদের একটা সাংস্কৃতিক এবং যোগাযোগ আছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার তো তারা একটা আমাদের পার্টনার। এবং আমি বিশেষ করে আমি বিমান বাহিনীতে ছিলাম এবং শ্রীলঙ্কান সেনাবাহিনীর সাথে আমাদের সেনাবাহিনীর, বিমান নৌবাহিনীর একটা অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক এবং তাদের প্রশিক্ষণের একটা বিরাট দায়িত্ব কিন্তু এবং আমরা পালন করেছি। এবং আমাদের এখান থেকে স্টাফ কলেজ করা বা গ্র্যাজুয়েট হয়ে তাদের ওখানে প্রধান সেনাপতির পদেও তারা গিয়েছে এই ধরনের আছে। সুতরাং এই ধরনের ঘটনা যখন ঘটেছে, সঙ্গে সঙ্গে আমার মানে ইয়ের দিক থেকেও মানে মানে আত্মিক দিক থেকেও আমরা খুব তাছাড়া এখন তো দেখা গেছে আমাদের যে বাচ্চাটা আমরা হারিয়েছি, সেও কিন্তু আমাদের দুঃসম্পর্কে মানে ফ্যামিলির সাথে অত্যন্ত জড়িত। তো নানান এই মানে হৃদয় ভারাক্রান্ত সন্ধ্যায় আমি বলছি যে এটা শুধুমাত্র শ্রীলঙ্কার জন্য নয় এবং সমস্ত এই উপমহাদেশে এবং তথা মানবজাতির জন্য একটা বিরাট জঘন্য একটা অপরাধ, যেটা যারা এটা করেছে, অসংখ্য নিরপরাধ মানুষের। তো যেটা আপনি বললেন যে এই ধরনের ঘটনা এই প্রথম মানে যে ইতিমধ্যে যেটা বলল জামাত তৌহিদ, তারা দায় স্বীকার করেছে। তো কিন্তু আমার মনে হয় যে এর সঙ্গে বাইরের সম্পর্ক আছে। কারণ দেখুন, আপনার এই ধরনের একটা সিরিজ অ্যাট্যাক এবং অত্যন্ত কি পয়েন্টসে, একটা ইস্টার হলিডেতে এবং যেখানে মানুষের ঘন সমাবেশ হবে এবং হোটেলগুলোতে যেখানে বিদেশিরা আছে, সুতরাং একটা আন্তর্জাতিক দৃষ্টি তাদের উপরে পড়বে, সেই ধরনের জানান দেওয়া অনেকটা মানে ওই 9/11-এর ঘটনার মতো একটা ঘটনা। তো 2009 সালের পর থেকে তো রিলেটিভ একটা শান্তি সেখানে বজায় ছিল এবং যেখানে তার আগে যে ঘটনাগুলো ঘটেছে সেটাও কিন্তু আসলে তামিল এবং
সিনহালিজ মেজরিটি, তামিল হতে অ্যাবাউট 17%, সিনহালিজ 72%, এই ধরনের জনসংখ্যা নিয়ে। এবং সেটা রাজনৈতিক একটা প্রথমে শুরু হয়েছে রাজনৈতিক সংগ্রাম, যেটা পরে একটা গৃহযুদ্ধ এবং এমনকি টেরোরিজম রূপ নিয়েছিল। আলটিমেটলি কিন্তু এলটিটি যারা লড়াই করছিল তারা একটা টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে পরিচিত হয়েছিল, বিশ্বের সমর্থন হারিয়েছে। কিন্তু 2009 সালের পরে যে এই ধরনের ঘটনা, যেখানে একটা ধর্মীয় গোষ্ঠীকে তাদের ধর্ম অনুষ্ঠানের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, তাদের যে ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে টার্গেট করা, এই ধরনের আগে হয়নি। এবং এটা সবার জন্য একটা বিরাট ওয়েক আপ কল। এবং এখন পর্যন্ত যতটুকু জানা গেছে যে দেয়ার আর এ নাম্বার অফ সুইসাইড বম্বার্স, তারা ভিতরে ঢুকেছে, হোটেলে ঢুকেছে, চার্চে ঢুকেছে, এবং এখনও তো কিছু এক্সপ্লোসিভ ডিভাইসও পাওয়া গেছে এবং পাওয়া যাচ্ছে। তো যেটা আপনি প্রথমে বললেন যে ওয়ার্নিংটা ছিল, কিন্তু আমার যেটা এক নম্বর আমরা নিজেদের মধ্যে আলাপ করছিলাম যে একটা অত্যন্ত দুঃখজনকভাবে রিসেন্টলি, এটা কিন্তু আগে ছিল না, শ্রীলঙ্কা হ্যাজ অলওয়েজ বিন এ ফাংশনাল ডেমোক্রেসি। তাদের এই এত গৃহযুদ্ধের মধ্যেও কিন্তু কখনোই সেনাবাহিনী ক্ষমতা দখল করেনি বা কোনো মার্শালও, যেটা আমরা পাকিস্তানের ক্ষেত্রে বা বাংলাদেশে দেখেছি। কিন্তু এই গত কিছুদিন থেকে তাদের সরকারের মধ্যে একটা ডিসফাংশন হয়েছে। মানে দেয়ার ওয়াজ এ টাইম যখন 2জন প্রধানমন্ত্রী নিয়োগ করা ছিল, এখনও প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে এবং বিভিন্ন ক্যাবিনেটের মধ্যে কোনো যোগাযোগ মানে থাকছে না। এবং এই যে ইয়েটা বলেছেন যে পুলিশ প্রধান যেটা বলেছিলেন যে এই একটা বিরাট উনি ইন্টেলিজেন্স খবর পেয়েছেন বাইরের কোনো ইন্টেলিজেন্স সোর্স থেকে, সেটা হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা হতে পারে ভারত, সেটা হতে পারে রাশিয়ান, আই ডোন্ট নো, কিন্তু উনি সেটা ট্রান্সমিট করেছেন। উনি বলছেন যে আমি ট্রান্সমিট করেছি সবাইকে, কিন্তু প্রধানমন্ত্রী বলছেন যে আমি এই সম্বন্ধে কিছুই জানি না। কত বড় একটা ইয়ে, হ্যাঁ। এবং যে এটা যে কাজ ডাউন টু দি র্যাঙ্কে কাজ করে নাই, সেটার ইয়েই হচ্ছে যে এই যে চার্চে এতগুলো মানুষ যাচ্ছে, এটা তো স্বাভাবিক। আমাদের এখন একটা যে কোনো ইভেন ধর্মীয় অনুষ্ঠান হোক বা সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, আমরা সেখানে যথেষ্ট স্ক্যানিং বা আমরা ইয়ে করি, সাদা পোশাকে হোক আমাদের সিকিউরিটি ইয়ে থাকে। কিন্তু এই যে একের পর এক হলো, হোটেলে চেক ইন করে শেষে ব্লাস্ট করলো, এতে একটা বিরাট সিকিউরিটি ল্যাপস এবং একটা ইয়ে। এবং এটা যারা করেছে তারা দেখেছে, তারা জেনেছে যে এই ধরনের একটা সুযোগ আমরা নিতে পারি। এবং শ্রীলঙ্কা ইন এ ওয়ে, আবার যদি আপনি ওই ইয়ের কথা ধরুন, নিউজিল্যান্ডকে যেরকম টার্গেট করেছিল, সেটা যদিও কোনো ধর্মীয় গোষ্ঠী না, সেটা একটা হোয়াইট সুপ্রিমেসিস যেটা বলি, কারণ দেখেছি এখানে কিছুই হয় না। একটা অত্যন্ত শান্তিপূর্ণ একটা পরিবেশ, একটা সমাজ, এখানে আমি পেনিট্রেট করতে পারবো, এখানে আমি অস্ত্র নিয়ে ঢুকতে পারবো, এখানে আমি এই কাজগুলো করতে পারবো। ওয়ারেস হি কুড নট, হয়তো সেটা সে মেলবোর্নে পারতো না বা সিডনিতে পারতো না, যদিও সে অস্ট্রেলিয়ার নাগরিক। এখানেও আমি মনে করি যে তারা এগুলো কাজ করেছে এবং হয়তো সামনে বেরোবে যে ইভেন মধ্যপ্রাচ্য বা পাকিস্তান বা এই ধরনের আফগানিস্তান, মানে বাইরের কোনো টেররিস্ট গ্রুপও সেখানে তাদের সাহায্য করেছে, অস্ত্র সাপ্লাই করেছে। এবং ট্রাভেল স্পটসগুলো তো বেশি দূরে না, এখন যেহেতু ওই যে আইসিসের ইয়েগুলো শেষ হচ্ছে, আইসিস কিন্তু ছড়িয়ে পড়ছে। আইসিসের খেলাফত শেষ হয়েছে কিন্তু আইসিস শেষ হয় নাই, এবং তারা তাদের ইয়েই হচ্ছে যে ছড়িয়ে পড়ো সারা বিশ্বে। এবং এই ধরনের সফট টার্গেট যেগুলো শ্রীলঙ্কার মতো, এখানে তারা অ্যাটাক করবে। তো ইটস এন ইভলভিং, এখনও 24 ঘন্টা কত হলো, 48 ঘন্টাও হয়নি, এবং একের পর এক খবর আসছে, বেশ কিছু ধরাও পড়েছে, এবং কিছু সন্দেহ হতে পারে, সন্দেহের বছর কিছু হয়তো জেনুইন হবে, সেটা সামনের দিনগুলোতে আমরা জানবো। কিন্তু এখন পর্যন্ত যতটুকু আমার দৃঢ় বিশ্বাস যে ভিতরের সাহায্য আছে এবং বাইরের ইনপুটও আছে, এবং অস্ত্র এবং আপনার দেশীয় আন্তর্জাতিক চক্র এখানে আছে। আমি ওমর কবির স্যার আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে মানে আমরা শুরুতে যেটি বলছিলাম যে একদম নিরীহ মানুষরা সেখানে মানে হামলার শিকার হয়েছেন এবং শিকারে পরিণত হয়েছেন এবং নৃশংস ঘটনা ঘটেছে। একজন বাচ্চা যেটা আমাদের দেশে, সেও ওখানে নিহত হয়েছে। এবং আমরা যদি দেখি যে মানে এই ধরনের হামলায় মানে কোনো ধরনের মানে যারা জঙ্গি আদর্শ নিয়ে মানে কাজ করেন, তারা তাদের কোনো অর্জন কিন্তু এখনো পর্যন্ত মানে দৃশ্যমান না, যে তারা এগুলি করে কিছু একটা অর্জন করেছে। তারপরেও কেন এগুলি চলছে এবং সামাজিক বা গণভিত্তিও যে আছে এগুলোর, সেটাও
দেখা যাচ্ছে না। তা আমরা নিজেরা সভ্য হওয়ার দাবি করছি, আমাদের দুনিয়া ছোট হয়ে আসছে, আমরা অনেক এগিয়ে যাওয়ার দাবি করছি, হ্যাঁ, আমরা অনেক গণতান্ত্রিক হওয়ার দাবি করছি, তারপরেও কেন এগুলি থামছে না? এবং তৃতীয় শক্তির যে কথা বলেছে তার আসলে এখানে স্বার্থটা কি এবং সেটা কেন শ্রীলঙ্কায়? ধন্যবাদ আপনাকে। আমিও ইশফাক এলাই ভাইয়ের সাথে কণ্ঠ মিলিয়ে বলবো যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন শ্রীলঙ্কার মানুষ অথবা পৃথিবীর অন্যান্য অঞ্চলের মানুষ, অনেক বিদেশিও ওখানে ছিলেন, তাদের সকলের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি। এবং এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদের সব তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আপনি যেমনটা বলছিলেন যে এতে করে কি উদ্দেশ্য সাধন হয় সেটা কিন্তু আমরা বুঝতে পারি না, কিন্তু যারা এই ধরনের ঘটনা বা নিন্দনীয় ঘটনার সাথে সম্পৃক্ত যারা এগুলি করেন, তারা হয়তো সেটা দিয়ে তারা কিছু একটা বলতে চাচ্ছেন, কিছু একটা তারা অর্জন করতে চাচ্ছেন। আপনি যেমনটা বলছিলেন যে আইসিস হয়তো এক সময়তে তারা একটা রাষ্ট্র তাদের মতো করে একটা সাজাবার চেষ্টা করেছিল। বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটেছে এগুলি তো চলমান। তবে কেন ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে কিন্তু গবেষণা যারা করেন তারা চেষ্টা করছেন বের করার। কারণ এই যে ঘটনাগুলোর মধ্য দিয়ে আপনি যেটা ইঙ্গিত করলেন যে দেখেন আপনি একেবারে নিরীহ মানুষরা মারা গেছে এবং অনেক শ্রীলঙ্কার বাইরের অনেক লোকও তো নিহত হয়েছে। আমাদের বাংলাদেশের যে শিশু ছেলেটি এখন তার তো কোনো অপরাধ নেই এবং এই ধরনের নিরপরাধ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হন। এখন এই বিষয়গুলো আমাদের জন্য যেটা চিন্তার কারণ সেটা হচ্ছে যে প্রতিরোধ করা যাচ্ছে না কেন। যেমন ধরেন আর্লি ওয়ার্নিং ছিল, তারা জানেন, শ্রীলঙ্কা সরকার জানেন না তেমনটা, কিন্তু এই ঘটনাটা জানবার পরেও কেন প্রতিরোধ গড়ে তোলা গেল না? এখন আমার ধারণা যে এটা আমার একেবারেই নিজের ধারণা, সেটা হচ্ছে দেখবেন আপনি যে সমাজগুলোতে সহিংসতা ভায়োলেন্স যেখানে বেশি হয় সেখানে কিন্তু এই সহিংসতা এই ধরনের কর্মকাণ্ডের জায়গা তৈরি করে রাখে। এবং শ্রীলঙ্কা যদি বলেন, শ্রীলঙ্কা কিন্তু গত প্রায় 40 বছর ধরে কিন্তু বিভিন্ন পর্যায়ে সহিংসতার মধ্য দিয়ে যাচ্ছে। গত 10 বছর বলতে পারেন যে আপেক্ষিকভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল, কিন্তু এর মধ্যেও কিন্তু সাম্প্রদায়িক সংঘাত হয়েছে বিভিন্নভাবে এবং সাম্প্রতিককালে আমরা রাজনৈতিক সংঘাতও দেখছি। কিন্তু তো কাজেই যে কোনো যেটা মনে হয় এটা এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি বা এটা নিয়ে আপনাকে তথ্য পরিসংখ্যান দিয়ে বোঝানো যাবে না। আমার মনে হয় যেটা আমরা দেখছি যে এই সহিংসতা কিন্তু ছোট ছোট সহিংসতা, ছোট ছোট সংঘাতের পথ ধরেই কিন্তু আসে এবং সেই জায়গাটাকে তারা ব্যবহার করে এবং ব্যবহার করার মধ্য দিয়ে তারা মনে করে তারা তাদের লক্ষ্য অর্জনের জন্য এই কাজটা করছে। কিন্তু এতে করে আসলে তো লক্ষ্য অর্জিত হয় না। এখন ধরেন লক্ষ্য একটা হয় মেসেজ, যেমন এই ঘটনার মধ্য দিয়ে দেখেন আপনি যে কি কোঅর্ডিনেটেড একটা তারা 8টা জায়গাতে হামলা করেছে, ব্যাপক ক্ষতি হয়েছে, 290 জন মারা গেছে, 500-এর উপরে মানুষ আহত হয়েছে এবং এর মধ্য দিয়ে কিন্তু তারা কিন্তু একটা ইম্প্যাক্ট তৈরি করতে পেরেছে। সেটা হচ্ছে যে আপনি যদি বলেন ধর্মীয় অসহিষ্ণুতা, এবং ইতিমধ্যে কিন্তু যদিও শ্রীলঙ্কার মানুষ সবাই এখনও ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, সরকারও চেষ্টা করছে সকল সম্প্রদায়কে একসাথ করে ধরে রাখবার জন্য, কিন্তু তার মধ্যেও কিন্তু আপনি উত্তেজনার গন্ধ পাচ্ছেন, সাম্প্রদায়িক উত্তেজনার গন্ধ আসছে। এবং যারা এই কাজটা করেছে এটাও তাদের উদ্দেশ্য হতে পারে যে আন্তঃসম্প্রদায় সম্পর্কটাকে বিষময় করে তোলা, যাতে সেখানে আর একটা সাম্প্রদায়িক সংঘাত শুরু হয়। সেখানে তো স্যার আমি যদি অ্যাড করি, সেখানে তো মানে মুসলিমদের সাথে, মানে মুসলিম যেহেতু একটা সংগঠনের নাম এসেছে, মুসলিমদের সাথে সেখানে মানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের মানে কোনো ধরনের টেনশনের কিন্তু আগের কোনো রিপোর্ট পাওয়া যায় না। সে সিংহলীদের সাথে আছে, তাহলে সেখানে মানে মানে খ্রিস্টান সম্প্রদায়কে কেন টার্গেট করা? এখন সেটা ইশফাক এলাই ভাই ইঙ্গিত করছিলেন, এটা হচ্ছে সফট এরিয়া কোনটা। আপনি সফট এরিয়াতে তারা হিট করেছে। এখন ওখানে দুটো জিনিস, একটা হচ্ছে ক্রিশ্চিয়ান দেখবেন আপনি, আর একটা হচ্ছে ট্যুরিস্ট। এই দুইটা জায়গা কিন্তু তারা টার্গেট করেছে এবং দুটো জায়গার ইম্প্যাক্টটা কিন্তু অন্য আরেকটা জায়গায় লাগবার একটা সুযোগ আছে। বুঝতে পারছেন আমি কোনটা বোঝাতে চাচ্ছি? এখন তারা কি সেই উদ্দেশ্যে করেছে? তারা কি সেই জায়গায় মেসেজটা পৌঁছে যাক এটা চায়? তা না হলে তো আপনি যেমনটা বলছিলেন যে ওদের সাথে তো শ্রীলঙ্কার মুসলিম জনগোষ্ঠীর সাথে খ্রিস্টানদের সংঘাতের তো কোনো খবর জানি না আমরা। হ্যাঁ, অন্যদের সাথে আছে, বুদ্ধিদের সাথে আছে, হিন্দুদের সাথে আছে, কিন্তু এই ধরনের কিন্তু তারা এটাকে বেছে নিয়েছে কারণ হয়তো সম্ভবত তারা এটা দিয়ে একটা বড় জায়গায় মেসেজ পৌঁছাতে চাচ্ছে যে এই হলে আমরা এখান থেকে এটা করতে পারি, এবং যে বিবেচনাই হোক এটা নিন্দনীয় এবং জঘন্য একটা অপরাধ সংগঠিত হয়েছে। এখন
ইসমাইল কালাই ভাই বলছিলেন যেটা আমাদের যে জায়গাটায় আমরা মনে করি সচেতনতার সুযোগ আছে, সেটা হচ্ছে যে এই আরও এটা প্রতিরোধের জন্য, যেমন সরকারের ভেতরে কিন্তু একটা শ্রীলঙ্কা সরকার, অবশ্য আমি বলবো তাদেরকে আমি আই উইল গিভ দেম গুড মার্কস, বিকজ শ্রীলঙ্কা সরকার বলেছে যে হ্যাঁ আমাদের কাছে খবর ছিল, তারা কিন্তু বলেনি আমরা জানি না। অনেক সরকারই হয়তো বলতো যে আমরা জানি না, কিন্তু তারা সেই দায়টা নিয়েছে। এখন যেটা দেখবার বিষয় সেটা হচ্ছে যে তারা এটাকে কিভাবে, তাদের এই ঘাটতিটা কী ছিল সেটা তারা কিভাবে চিহ্নিত করেন, তার পরবর্তীতে তারা এটাকে কিভাবে বস্তুনিষ্ঠভাবে এই সমস্যাটা সমাধানের জন্য উদ্যোগী হন, এটা গুরুত্বপূর্ণ। তার কারণ আমাদের দেশগুলোর জন্য যেটা শিক্ষা, সেটা হচ্ছে যে আমরা সবাই কিন্তু কম বেশ দক্ষিণ এশিয়াতে আমরা 7-8টা রাষ্ট্র হলেও আমরা কিন্তু সবাই সবার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই যে ধরেন ছোট জায়ান যে ওখানে গিয়ে ইন্তেকাল করলো বা মারা গেল, তার আমাদের ঘরে এসে কিন্তু হাজির হয়েছে। সেটাই তো তার মানে এই ধরনের 8 বছরে একটা শিশুর জীবন শেষ হয়ে যাবে, এটা দেখেন আপনি এখানে আমরা এতে করে কিন্তু এফেক্টেড হচ্ছি। তো কাজেই এই ধরনের রোগ যদি আমি এটাকে রোগের সাথে যদি তুলনা করি, তাহলে এটা কিন্তু যে কাউকে টাচ করতে পারে, এবং সেই জন্যই আমাদের সকলেরই কিন্তু সতর্ক থাকা উচিত। এবং সেই ক্ষেত্রে সংঘাতের পথটা পরিহার করে কিভাবে সমন্বয়ের কাজটা করা যায়, এবং সেটা যদি করা যায় আমার ধারণা, তাহলে এই ধরনের প্রতিহিংসা পরায়ণতা থেকে আমরা হয়তো সমাজকে রক্ষা করতে পারব। আমি জিয়া রহমান স্যার আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে মানে আমরা মানে এই পর্যন্ত জানতে পেরেছি যতটুকু, যে অন্তত 2 জন হচ্ছে আপনার আত্মঘাতী হয়েছে, অর্থাৎ মানে তারা তাদের আদর্শিকভাবে যে মগজ ধোলাইয়ের যেই কাজটা, সেটা কিন্তু এখন কিন্তু আমি কোথায় দেখে আসলাম যে 8 জন পর্যন্ত মানে আত্মঘাতী, মানে হচ্ছে যে মানে ওই ধরনের মগজ ধোলাই কিন্তু সেখানে হচ্ছে। তার মানে হচ্ছে তারা ওইভাবে মানে রিক্রুটমেন্টগুলো চলছে আর কি। তো সেই জায়গাতে আমরা এত নিরীহ মানে লোকজন মারা যাচ্ছে সেটা বলছি, তারপরে হচ্ছে সামাজিক প্রতিরোধের কথা বলছি, কিন্তু এই দিক থেকে কিন্তু এই ধরনের যে রিক্রুটমেন্ট যে বন্ধ হচ্ছে না, সেটা তো এই ধরনের ঘটনায় আবার প্রমাণ করছে। কারণ হচ্ছে এটাকে বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার গত 1 দশকের সবচাইতে বড় সহিংসতার ঘটনা। তো সেইটা আসলে কতটুকু আমরা করতে পারছি? ধন্যবাদ। আমি আমার পূর্ববর্তী 2 জন আলোচকের মতোই এই নৃশংস ঘটনার নিন্দা জানাচ্ছি, এবং যারা মারা গিয়েছেন এবং যারা আহত হয়েছেন সবার প্রতি সমবেদনা। একটি ঘৃণ্য কাজ, এবং আমরা এটা বলেই যাব, আমাদের এটা বলা উচিত। আমি মনে করি ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি যদি বলি আমার ডিসিপ্লিনের জায়গা থেকে এটি সেটি। এবং আমি মনে করি যে আসলে গতকাল থেকে আমি আসলে শ্রীলঙ্কা নিয়ে একটু চেষ্টা করছিলাম পড়াশোনা করার। ভেরি ইন্টারেস্টিং যে শ্রীলঙ্কা নিয়ে এভাবে এত হাইলাইট হয়নি, যে এথনিসিটি, ক্রাইম, ভায়োলেন্স, এগুলো নিয়ে খুব বড় রকম মানে স্টাডি কিন্তু আমি দেখিনি। আমি এই ধরনের একটি সাবজেক্ট পড়াই, একটি কোর্স পড়াই, কিন্তু এটি কখনো কেস হিসেবে আসেনি, যেটা হুমায়ুন কবির সাহেব কিছুটা বলার চেষ্টা করেছেন। ভেরি ভেরি ট্রু আমি মনে করি। তো যেখানে আপনি প্রথমত ধরুন, আপনি এটা যদি এলটিটি যারা দীর্ঘদিন এই সমস্ত অ্যাক্টিভিটিস মানে একেবারে এবং সন্ত্রাসের সাথে জড়িত ছিল, তাদের আত্মমর্যাদার প্রশ্নেই বলছি। কিন্তু এটা যদি আপনি চিন্তা করেন, আপনি যদি মানে এটা একটা প্যাটার্ন যদি দাঁড় করাতে চান, আপনি দেখবেন যে তাদের যেই অ্যাক্টিভিটিসের সাথে কোনোভাবেই মিলে না। তারা বিজনেস হাব কিংবা গভর্নমেন্ট বিল্ডিং এগুলোর উপর তারা আক্রমণ করেছে। তারপরে যেটা আইএসএস এর ব্যাপারটা আসছে, আইএসএস এর ব্যাপারটা কিছুটা যায়, কারণ আমরা দেখি যে 2018 সালে আমরা ফিলিপিন্সের চার্চে হামলায় 12 জনকে হত্যা করা হয়। তারপরে আমরা এই বছর 2018 মেতে আমরা 2018 জানুয়ারিতে আমরা এই বছরের জানুয়ারিতে আমরা ফিলিপিন্সে দেখেছি, 2018 মেতে আমরা দেখেছি ইন্দোনেশিয়ায় চার্চেই হামলা হয়েছে, প্রায় 12 জনের মতো মারা গেছে। কিন্তু এটাকে আবার যদি ইসলামিক স্টেটের জায়গা থেকে বলেন, যেটা আমার কাছে মনে হচ্ছে ইসলামিক স্টেট হয়তো শেষ হয়ে যায়নি, কিন্তু তাদের যে নেটওয়ার্ক, যে স্ট্রেংথ, সেটি কিন্তু মোরলেস খুবই দুর্বল হয়ে গেছে। এবং এই জায়গাটায় মানে ঠিক আমার কাছে আমি খুব বেশি এখন পর্যন্ত রসদ পাইনি যে ইসলামিক স্টেট এভাবে হামলা করবে। এটা হতে পারে, বাট এটা দেখা যায়। এবং এটা ক্রাইস্ট চার্চের একটা প্রতিক্রিয়া হিসেবে কেউ ব্যাখ্যা করার চেষ্টা করছেন। কিন্তু আমি আজকে নিউজিল্যান্ডের একজন সিকিউরিটি অ্যানালিস্টের লেখা পড়লাম, যিনি পল বুখানিন। তিনি বলছেন যে এটা আমরা সবাই এখানে বলেছি যে ম্যাগনিটিউড, যেভাবে যেই পরিকল্পনার মধ্যে ওয়েল প্ল্যান্ড, এবং এটা আপনি মানে অনেকটাই 1/11-এর হয়তো ম্যাগনিটিউডটা ওরকম না,
9/11 মতো, কিন্তু আসলে মানে পুরো পরিকল্পনাটা কিন্তু একই রকম, একই সাথে 8টি জায়গায় এবং যে সমস্ত জায়গায় হলি আর্টিজানের ইনসিডেন্টের সাথেও কিছুটা মিল আছে। তো এই ধরনের একটা অবস্থা থেকে মানে এটা মনে করার কোনো কারণ নাই যে 15ই মার্চের পরে এই পরিকল্পনাটা করা সম্ভব। তিনি উল্লেখ করেছেন যে এত ম্যাসিভ অ্যাটাকের জন্য আরো বড় প্রস্তুতি, আরো দীর্ঘ সময় ধরে এটা করা উচিত। তো সেটাও কিন্তু আসলে নেগেট করে দিতে হয়। ফাইনালি যেটা হুমায়ুন কবির সাহেব বলেছেন এটি খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হচ্ছে, যে ইন্টারনাল যে টেনশন আপনার শ্রীলঙ্কান সোসাইটিতে, এবং এটা একটু ডিফারেন্ট এক্সপ্লেনেশন আমি বলবো, যে সোশিওলজিক্যাল এক্সপ্লেনেশন, যে সিঙ্গুলার আইডেন্টিটি যেই এটা এসছে বুদ্ধিস্টদের যেই 70% ভার্সেস আপনার যে মাইনরিটি যারা, তাদের সাথে যে একটা কমপ্লেক্স রিলেশনশিপ, এবং এটি আমরা 1920s-এ আমেরিকাতে বা ইউরোপে যেটা পুলিশ প্রেজেন্ট ইন ইউরোপ অ্যান্ড আমেরিকা বইতে যেটা দেখি, যে ইমিগ্র্যান্টরা যখন আমেরিকাতে যায় তখন যে ক্ল্যাশটা হয়েছিল মূল সোসাইটির সাথে, কিংবা এখন যে ইউরোপে যে ইনফ্লাক্স যাচ্ছে ইমিগ্র্যান্টদের, সেখানে ব্রেক্সিটের প্রশ্ন যেখানে চলে এসছে, যে এই যে উগ্র জাতীয়তাবাদী চেতনা, এবং আমরা ওই যে বধুবালা সেনা যেই শ্রীলঙ্কান যেই উগ্র গোষ্ঠীটা, যেটা আমরা বুদ্ধিস্ট মংদের, এবং এই গত কয়েক বছরে মানে এই 15 থেকে 12 সাল থেকে শুরু হয়েছে এটি, থেকে যেভাবে মানে এই বছরে 26টি মানে হামলা হয়েছে খ্রিস্টানদের উপরে, 2015 থেকে 190টি হামলা হয়েছে, এটা সবই বুদ্ধিস্টদের দ্বারা। তো কাজেই এবং এটা মুসলমানদেরও আমরা দেখেছি যে মুসলিম সমাজের যে একটি রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম যখন 2012-তে নেওয়া হয়েছে, সেখানেও বুদ্ধিস্ট যে এই সমস্ত উগ্রবাদী সংগঠন, আরো অনেকগুলো সংগঠন আছে, তারা বিভিন্নভাবে এই মুসলিমদের এগেনস্টে তারা ফেসবুক, টুইটার সমস্ত জায়গায় এবং তাদের আক্রমণ করে তাদেরকে নিগৃহীত করা, এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। মাত্র আপনি 8%, 9%, 12%, এই তো হিন্দু মুসলিম আর খ্রিস্টানের ভার্সেস 70%। এবং এটা খুবই ইন্টারেস্টিং যে আমরা এতদিন বৌদ্ধদের সম্পর্কে যেটা জানতাম, আমরা কিছুদিন আগে জেনেছি আমাদের পার্শ্ববর্তী মায়ানমারের জায়গা থেকে আর এখানে। তো আমার মনে হয়েছে এই সর্বশেষ জায়গাটায় যে এটাই বোধহয় হতে পারে একটা কারণ, যে এই ইন্টারনাল টেনশনকে পুঁজি করে এমন হতে পারে যে বুদ্ধিস্ট যেই মৌলবাদী সংগঠনগুলো আছে, আমরা মানে এই কারণে বলছি যে এটা পরিপূর্ণ ম্যাচিউর যেহেতু এখনো না, এটা কিন্তু বলা মুশকিল। সর্বশেষ যেটা আমার কাছে অ্যাজ এ সোশিওলজিস্ট আমার কাছে মনে হয়েছে, শ্রীলঙ্কার আপনি গত মানে এই 2010-এর পর থেকে আপনি যদি শ্রীলঙ্কান সোসাইটির দিকে তাকান, ম্যাসিভ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ম্যাসিভ ফরেন ইনভেস্টমেন্ট, এবং এখানে আমি জানি না এটা হতে পারে ইন্টারন্যাশনাল গ্লোবাল যে পলিটিক্স বা গ্লোবালাইজেশনের যে পলিটিক্স, নিও লিবারাল গ্লোবালাইজেশনের যে পলিটিক্স, সেখানেও তো আমরা এই যে মানে বিজনেস ইন্টারেস্টকে কেন্দ্র করে, এটি আমার একটা প্রশ্নবাদী চিহ্ন যে এখানে এই জিও পলিটিক্স কিংবা আপনার ইন্টারন্যাশনাল পলিটিক্সের বিজনেসের সাথে কতটুকু সামঞ্জস্য আছে। এখন এই জায়গাগুলো আমি বলছি যে এখনো যেহেতু আমাদের আলোচনার মধ্যে সীমাবদ্ধই থাকতে হচ্ছে, আমরা এগুলোকে হাইপোথেটিক্যাল জায়গা থেকেই আমরা দেখতে পাবো। তবে মুসলিমদের বিষয়টি যেটি এসছে, এই যে সংগঠন যেটি এসছে, সেই সংগঠনের ব্যাপারেও কিন্তু প্রশ্ন এসেছে, যেটি খুবই খুবই সেই রকম বড় সংগঠন না, যে এই ধরনের আক্রমণ করার মতো ক্যাপাসিটি তাদের নাই। খুব কিছুদিন আগে এটি প্রতিষ্ঠিত হয়েছে, এবং তো এই সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে এটি কমপ্লেক্স, এবং এই মুহূর্তে ঠিক হুট করে একটা বিশ্লেষণ মানে একটা কনক্লুশন টানাটা, বাট এই আলোচনাটা আমাদের চালিয়ে যেতে হবে এই স্বার্থে। আর আপনি যে কথাটি প্রথম উল্লেখ করেছেন, ভেরি ইন্টারেস্টিং, যে সিভিলাইজেশন, মানে সিগমন্ড ফ্রয়েড তো বহু আগে সিভিলাইজেশন অ্যান্ড ইটস ডিসকন্টেন্ট লিখে গিয়েছিলেন বহু আগে। আর মানে আপনি যখন ক্লাস ডিভাইডেড সোসাইটি, শ্রেণী বিভক্তি সমাজ যেদিক থেকে তৈরি হয়েছে, সেদিন থেকেই মানুষের মধ্যে লোভ লালসা, এবং এটি এই যে আজকের বিশ্বায়নের কথা আমরা বলছি, সেই বিশ্বায়নের মধ্যে আমরা গ্লোবাল ভিলেজ, গ্লোবাল সিটি এই সমস্ত রেটরিক ব্যবহার করছি, কিন্তু এই গ্লোবাল সিটি, গ্লোবাল ভিলেজের নামে কিভাবে ধরেন আপনার মানুষের আইডেন্টিটি পাল্টে ফেলানো হচ্ছে, মানুষের একটা দেশকে পুরোপুরি ডিপেন্ডেন্ট করে ফেলা হচ্ছে, কিংবা একটা দেশকে আমি বলবো যে একেবারে নির্ভরশীল করে ফেলা হচ্ছে। তো এই ধরনের, এবং আরও এই যে ট্রান্সন্যাশনাল ক্রাইমগুলো যেগুলো হচ্ছে, তারপরে আপনার যে টেরোরিজমকেও তো আমরা বলছি এখন একটা, এই যে এর সাথে বিজনেস ইন্টারেস্ট, আমরা এগুলো অনেক বলা হয়েছে যে এই গ্লোবালাইজেশনের
রাজনীতি, যেখানে বলা হচ্ছে যে এটা মানুষকে একত্র করবে গ্লোবাল ভিলেজের মতো, কিন্তু আসলে আলটিমেটলি আমাদের এই যে পুরো সারা পৃথিবীতে এ ধরনের বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হয়েছে সেটাও তো আছে। স্যার, আপনার কাছে আমি আবারও আসবো। ইলাহি স্যার, আপনার কাছে আমি আসতে চাই, সেটা হচ্ছে জিয়া রহমান স্যার একটু টাচ দিয়েছেন, আমি যদি আরেকটু জায়গায় আসি, সেটা হচ্ছে যে মানে অনেকে বলেন যে মানে উপনিবেশবাদ সাম্রাজ্যবাদের পরে এখন মানে সন্ত্রাসবাদ হচ্ছে এক ধরনের হাতিয়ার, সেটা হচ্ছে যে আধিপত্য বিস্তার এবং বাণিজ্যিক স্বার্থ, রাজনৈতিক স্বার্থ রক্ষা করার জন্য। তো এটাকে মানে যারা করেন তারা বোঝেন কিনা? হ্যাঁ, তবে আমি উনি যে এথনিসিটির যে কথাটা বললাম, এটা আমাদের মানে জনগণ, আমি যেহেতু শ্রীলঙ্কা ওয়াজ নট ইন দ্য ফোকাস, আমরা কিন্তু পাকিস্তান, ভারত, 47 সাল, এই বাংলাদেশ, আমরা এগুলো নিয়ে কথা বলি। যদি শ্রীলঙ্কাতেও কিন্তু 1948 সালে যখন স্বাধীন হয় তখন থেকে কিন্তু প্রথম এক্সপেরিমেন্ট ছিল একটা সেকুলার ডেমোক্রেসি, এবং দ্যাটস হাউ ইট ওয়াজ বিল্ড আপ। কিন্তু প্রথম সংঘর্ষ সেখানে শুরু হলো যখন সিনহালা ল্যাঙ্গুয়েজটাকে, সিংহালা ভাষাকে সবার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। তখন কিন্তু প্রথম প্রতিবাদ আসলো তামিলদের থেকে। তামিলরা কিন্তু এরা হচ্ছে সিনহালা, তারা মনে করে তারা আদিবাসী সেখানকার, এবং তামিলরা অনেক আসছে এই আপনার ওভার দ্য ইয়ার্স তামিলনাড়ু থেকে, তারা সেখানে আসছে, তাদের ভাষা আলাদা, কিন্তু শিক্ষা দীক্ষায় তারা এবং অনেকটা ব্রিটিশ প্যাট্রনেজে তারা কিন্তু সিনহালিসদের থেকে এগিয়ে ছিল, সুতরাং তারা এটাকে মানল না। তারপরে আপনার তাদের জাতীয় সঙ্গীত চেঞ্জ করা হলো, তাদের বুদ্ধিস্ট ইয়েকে তাদের অফিসিয়াল ধর্ম ডিক্লেয়ার করা, এইভাবে একটা বুদ্ধিস্ট রাষ্ট্র হিসাবে তারা যতই গড়ে উঠতে থাকলো, বাকি মাইনরিটিস যারা, তারা কিন্তু মেইন স্ট্রিম থেকে আস্তে আস্তে সরে গেল। এবং প্রথম যুদ্ধটাই হলো তামিলদের সাথে, দীর্ঘদিন এবং অত্যন্ত রক্তক্ষয়ী যুদ্ধ, যার ফলে তামিলদের আলটিমেটলি তারা পরাজিত করে তাদেরকে এখন একই রাষ্ট্রে আছে। কিন্তু আমি এখনো মনে করি যে নেশন বিল্ডিং যেটা, সেটা সেখানে মানে এখনো অনেক দেরি, আমরা জানি না যে আবার ভবিষ্যতে কোনোদিন হতে পারে কিনা। মুসলমানদের কথা আসছে, আমি যেটা পড়লাম, মুসলমানরা ওখানে পূর্ব উপকূলে যেগুলো অধিকাংশই কিন্তু এই যে 1000 বছর ধরে যে তাদের ওমান, মাস্কাত, এদের সাথে তাদের একটা যোগাযোগ ছিল, ব্যবসায়ী বাণিজ্য যেত, সেই সিন্দাবাদের যে সরানদ্বীপ বলতো, সরানদ্বীপ শ্রীলঙ্কাকে বলতো আরবিতে, ওখান থেকে কন্টিনিউয়াস মাইগ্রেশন হয়েছে, এখানে অনেক সেটেল হয়েছে। তো এদেরকে ওরা মুর বলে, মানে এরাও কিন্তু ওই আদিবাসী হিসাবে তাদেরকে কনসিডার করে না। আবার পূর্ব উপকূলে যেটা অধিকাংশ ফ্রম মালয় থেকে আসছে, মালয় মুসলিম আর এই মুর মুসলিম নিয়ে মুসলিম কমিউনিটি, এবং ওভার দ্য ইয়ার্স নেশন বিল্ডিংয়ের এখানে তারা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। কিভাবে? যে অনেক বেশি মধ্যপ্রাচ্যের ইনফ্লুয়েন্স, এরা অনেক বেশি মধ্যপ্রাচ্যে চাকরি বাকরি করে, ইয়ে করে, ওখান থেকে আসে। আমি ওখানে মানে কিছুদিন, মানে কয়েকদিনই বলা যায়, বাট অ্যাজ আই ট্রাভেল আমি লক্ষ্য করেছি যে শত শত মাদ্রাসা সেখানে গড়ে উঠেছে। সেখানকার যে মুসলমানদের দেখলেই দেখা যায় যে তারা মেইন স্ট্রিম যে শ্রীলঙ্কানদের থেকে, তাদের চেহারা, ড্রেস, তাদের একটু ডিফারেন্ট, এবং যার ফলে মেইন স্ট্রিম এডুকেশনে না আসার ফলে তারা কিন্তু ক্রমাগতভাবে শ্রীলঙ্কা যতই এগিয়ে যাচ্ছে তারা কিন্তু এই ডিফারেন্সটা হচ্ছে। এবং দেখুন আপনার ক্রিশ্চিয়ানস কিন্তু অধিকাংশই কনভার্টেড। এই যে যখন পর্তুগিজরা ওখানে ছিল, তারা কনভার্টেড হয়ে তারা 7% পপুলেশন, কিন্তু চাকরি বাকরি নানান জায়গায় কিন্তু শ্রীলঙ্কানরা, এই যে দেখেন না, যত আমাদের ক্রিকেট টিমই ধরুন, আপনার ব্যাংকার্স ধরুন, ধরুন ডিসিলভাস, পেরেরাস অ্যান্ড অল দ্য পেরেস, দে আর অল ক্রিশ্চিয়ান। কিন্তু এই 7% ক্রিশ্চিয়ান কিন্তু আপনার 72% সিনহালিস থেকেও অনেক বেশি শিক্ষিত অ্যান্ড অল দিস থিং। এর ফলে সমাজে একটা সেখানে টেনশন আছেই। তো টেনশন আছে, এটা টেনশনটা মুসলমানদের যদি টেনশন থাকে সেটা এগেইনস্ট হবে সিনহালিসদের বিরুদ্ধে। কেন খ্রিস্টানের মানে বহিঃপ্রকাশের ওয়েটা, এইটা কি মানে এর আগেও যেগুলো হয়েছে মুসলিম ভার্সাস কালচারের সাথে যায় কিনা? হ্যাঁ, মুসলিম ভার্সাস দি সিনহালিস হয়েছে, কিন্তু মুসলিমদের সাথে খ্রিস্টানদের শ্রীলঙ্কাতে কোনো বিরোধ থাকার কথা নয়, বিকজ বোথ অফ দেম আর মাইনরিটি। একজন 9%, একজন 7%, এন্ড দে আর মানে ওয়ে ডাউন। খ্রিস্টানদেরকে টার্গেট করার, আমি যদিও আমাদের প্রফেসর জিয়ার বলেছেন যে উনি যে আর্টিকেলটা লিখেছে যে ক্রাইস্ট চার্চে তার সম্পর্ক নাই, কিন্তু আমি মনে করি যে ক্রাইস্ট চার্চের ঘটনা হয়তো একটা ট্রিগার এফেক্ট করেছে যে এখানে মুসলমানদেরকে মসজিদে মারা হয়েছে। এখন নেক্সট ফাংশনটা আসছে তাদের, মানে আপনি যদি দেখেন একটা যে ইস্টার একসঙ্গে চার্চগুলোতে হামলা হয়েছে,
তো যদিও হ্যাঁ, এটা এত বড় একটা মেসিভ আক্রমণ কি এত কম সময়ের মধ্যে সম্ভব, এটা হয়তো কঠিন হতে পারে। তবে যখন মানুষ ডেসপারেট হয়, যেমন ধরেন এই যে সুইসাইড বম্বিংগুলো হচ্ছে, এখানে হয়তো, কারণ আপনার নর্মাল ইয়েতে কি হয় যে আপনি অ্যাটাক করবেন, করে আপনি সরে আসবেন কিভাবে সেটার একটা প্ল্যানিং থাকে। বাট ইফ ইট ইজ এ ওয়ান ওয়ে ট্রাফিক, আপনি যাবেন, আপনি নিজেকে শেষ করে দিবেন, আপনি এটা করবেন, তখন কিন্তু হয়তো এটা হতে পারে। তো আমার মনে হয় যে এইটাকে উড়িয়ে দেওয়া যায় না যে ক্রাইস্ট চার্চের যে ঘটনা, যেখানে মুসলমান নামাজরত অবস্থায় মুসলমানদের উপর যে আক্রমণ হয়েছিল, সেটার সূত্র ধরে অ্যাজ এ প্রতিশোধ কোনো একটা মুসলিম সংগঠন, যার সাথে শ্রীলঙ্কার ওই যে যারা উগ্রবাদী সংগঠন গড়ে উঠছে, তাদের একটা যোগসাজশে এটা ঘটনাটা ঘটেছে। আর আপনার সেকেন্ড যে প্রশ্নটা ছিল সেটা আবার যদি রিপিট করেন। আমি একটু হারিয়ে ফেলেছি, আমি আবার আসছি আপনার কাছে। আমি একটু হুমায়ুন কবির স্যার আপনার কাছে আসতে চাই। যেটা হচ্ছে যে মানে ওইখানে যেই মানে ক্রাইস্ট চার্চের কথা বলা হলো, ক্রাইস্ট চার্চের কথা এবং কলম্বের কথা, অনেকে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে যারা লেখালেখি করেন তারা বলছেন যে মানে ক্রাইস্ট চার্চের পরে মানে মুসলিম যারা লেখালেখি করেন বা যারা প্রতিক্রিয়া দেখাচ্ছেন, মানে সামাজিক যোগাযোগ যারাই প্রতিক্রিয়া দেখিয়েছেন, যেই ধরনের বিশাল আকারে প্রতিক্রিয়া দেখা গেছে, ঘটনার পরে অত বিশাল আকারে দেখা যাচ্ছে না। এবং তারা সেই জায়গায় আফসোস করছেন যে আসলে মানে ধর্মীয়ভাবেই কি আমরা কি সবাইকে মানে ধর্মীয় পরিচয়টাকে বেশি বড় করে দেখছি, নাকি মানে সবাইকে মানুষ হিসেবে দেখতে ব্যর্থ হচ্ছি, এইটা গ্লোবালি একটা সমস্যা কিনা, সেটা তারা প্রশ্ন তুলছেন অনেকেই। ধন্যবাদ আপনাকে। আসলে যেটা আপনি বলছেন, আপনি ঠিকই বলেছেন। যেমন ক্রাইস্ট চার্চের ঘটনার পরে যখন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী একটা ঘোমটা দিয়ে একটা জায়গায় গিয়েছিলেন, তারপর অনেকগুলো কমেন্টস আমি দেখেছি। এখন যদি বলেন তাহলে মানে আমি যুক্তির খাতিরে বলছি, আপনি যে প্রশ্ন করলেন তার জবাব দেওয়ার প্রেক্ষাপট, এটা আমি বিশ্বাস করি না, কিন্তু আমার মনে হয় আর কি যে একটা বিষয় দেখবার মতো। মুসলিম বিশ্ব কিন্তু এখন একটা আক্রমণের বা চাপের মুখে আছে বিভিন্ন কারণে। সেটা আপনি মধ্যপ্রাচ্য যদি বলেন, আপনি আফ্রিকাও যদি বলেন, ইউরোপে বলেন অভিবাসনের কারণে, মার্কিন যুক্তরাষ্ট্রে যদি বলেন এখন প্রেসিডেন্ট ট্রাম্পের পলিসির কারণে। এখন এই চাপের মুখে যখন মানুষ থাকে, তখন কিন্তু সে চেষ্টা করে তার আইডেন্টিটিটাকে তার সর্বনিম্ন বা প্রিমোর্ডিয়াল আইডেন্টিটি দিয়ে প্রকাশ করার জন্য। এবং এখানে কিন্তু ধর্ম, কিন্তু মনে রাখবেন, ধর্ম হচ্ছে আমার একেবারে বেসিক আইডেন্টিটি। কিন্তু মানে যার রাষ্ট্র নাই তার কাছেও ধর্ম আছে, কিন্তু খেয়াল করে দেখেন, এই রোহিঙ্গারা এসছে, তাদের রাষ্ট্র নাই কিন্তু তাদের ধর্ম আছে, কিন্তু দেখবেন সংস্কৃতি আছে কিন্তু তাদের সাথে, যেখানেই থাকুক। তো এই জিনিসগুলো মানুষের মৌলিক পরিচয়। এখন এই ক্রাইস্ট চার্চের ঘটনার পরে যদি আপনি বলেন, এবং ক্রাইস্ট চার্চের ঘটনাটা কিন্তু অনেক এই যে মুসলিম জনগোষ্ঠীটা উম্মা হিসেবে আমি চিহ্নিত করতে চাই না, আবার যারা নিজেদেরকে মনে করে যে আমরা একটা বড় চাপের মুখে আছি, সেখানে যখন দেখে যে একটা মানুষ আমার প্রতি সমবেদনা দেখাচ্ছে, তখন সেটাকে সে ব্যাখ্যা করার চেষ্টা করে তার মতো করে। এবং সেই জন্যই আমরা যেটা যেমনটা বলছিলেন যে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী যখন একটা মুসলমানের প্রতি সমবেদনা জানিয়েছেন, সারা পৃথিবীর সব আমি দেখেছি যে মানে মিলিয়নস অফ লোক কিন্তু এটাকে উত্তেজিত, মানে তারা অনুমোদন করেছে, তারা এটা তাদের ভালোবাসাটার সাথে একাত্মতা ঘোষণা করেছে। এখন একইভাবে যদি আপনি উল্টো দিকে যান, তাহলে সেটার থেকে কিন্তু যেটা ইশফাক এলাহি ভাই বললেন এখনই, যে আপনি এটাকে অন্যভাবে নেগেটিভলিও কিন্তু এটাকে ইন্টারপ্রেট করতে পারেন এবং তার থেকে অনুপ্রেরণা নিতে পারেন। এখন আমরা জানি না, কারণ এটা যেটা বলা হচ্ছে যে শ্রীলঙ্কার ঘটনাটা প্রথমে শ্রীলঙ্কান সরকার বলেছে যে এটা অভ্যন্তরীণ, এবং তারা যাদেরকে অ্যারেস্ট করেছে ইনিশিয়ালি, তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে একটা অর্গানাইজেশন তৌহিদ জামিয়া, ওরা ওদের সংগঠনের কথা বলছে। কিন্তু একটু যদি বস্তুনিষ্ঠভাবে দেখি, তাহলে এই সংগঠনটা কত পুরনো, এই সংগঠনের আগের কাজের ক্ষমতা কতখানি, এবং এত বড় কোঅর্ডিনেটেড এতগুলো জায়গায় একই সাথে এইরকম একই সময়তে এই পরিমাণ ক্ষয়ক্ষতি করার জন্য কিন্তু একটা বড় প্ল্যানিং দরকার হয়, যেটা ইশফাক এলাহি ভাই বলছিলেন। এই প্ল্যানিংয়ের জন্য এরা এককভাবে পেরেছে, নাকি তারা অন্যখান থেকে সাপোর্ট নিয়েছে, এগুলো এখন আমরা জানি না, আমরা স্পেকুলেট করছি। কিন্তু শ্রীলঙ্কান গভর্নমেন্ট, সেটা আমার ধারণা তারা ইতিমধ্যেই তো কাজ শুরু করেছে, এবং এটা জানা দরকার এই কারণে, তাহলে বোঝা যাবে যে আসলে কি কারণে এরকম একটা
নৃশংস ঘটনা ঘটলো। এবং যেমনটা আমরা বলি যে শ্রীলঙ্কায় আমরা তো এমনটা আশা করি না, অনেকগুলো সংঘাতপূর্ণ জায়গা আছে, সেখানে হয়তো আন্দাজ করা যায় যে হয়তো হলেও হতে পারে, কিন্তু এমন একটা জায়গাতে শ্রীলঙ্কাতে এই ঘটনাটা কেন ঘটলো, এবং যেখানে যাদেরকে বলা হচ্ছে এই কাজটা করেছে তারা তো সমাজে এমন কোনো, এর মধ্যে দিয়ে তো এমন কোনো পলিটিক্যাল অ্যাচিভমেন্টও তারা পাবেন, তারা কোনো কালচারাল ইম্প্যাক্টও যে খুব একটা করতে পারবে তা নয়, বরঞ্চ নেতিবাচক। শ্রীলঙ্কার মুসলমানরা কোনো আলাদা রাষ্ট্র চায় না। Exactly. তামিলরা Exactly. প্রথমে স্বায়ত্তশাসন থেকে নিয়ে কিন্তু পরে স্বাধীনতা চেয়েছে। সেখানে আসলে শ্রীলঙ্কার মুসলিমরা আসলে সেটাতে কি অর্জন করবে এটা এবং তাদের দুর্ভাগ্যজনক যেটা হলো, হ্যাঁ, বাটিকালোয়া অঞ্চলে, পূর্বাঞ্চলে মুসলিম জনগোষ্ঠী যারা, তারা উত্তরের সাথে সম্পৃক্ত থাকবার একটা প্রবণতা আছে যেহেতু মাইনরিটি। কিন্তু এই ঘটনার ফলে কি তারা মনে করে যে তাদের সমর্থনে বা তাদের যুক্তির পক্ষে শ্রীলঙ্কার কোনো মানুষ বা অন্য সম্প্রদায়গুলো দাঁড়াবে? যদি সত্যি হয়ে থাকে এবং সত্যি সত্যি যদি এখানে এই ঘটনাটা বা এই মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে যদি বলা হয়ে থাকে, তবে এখানে আমি একটা কথা বলে দিতে চাই। আজকে বিভিন্ন পত্রপত্রিকা, আমি শ্রীলঙ্কান পত্রপত্রিকা দেখেছি, ওখানে এই মুসলমান নেতৃবৃন্দ কিন্তু এই সংগঠনটা সম্পর্কে শ্রীলঙ্কার সরকারকে গত 3 বছর ধরে সতর্ক করছে যে এরা কিন্তু অপকর্ম করতে পারে। আমরা মুসলিম সংগঠন যারা আছে এবং ওদের শ্রীলঙ্কার মুসলমানদের একটা সংগঠন আছে, তারা বলেছে যে আমরা কিন্তু এর সাথে নাই এবং এরা এই ধরনের ঘটনা ঘটাতে পারে। এই সংগঠনটা, ইভেন আইসিস এর জন্ম, তার কারা মদদ দিচ্ছে, কোথা থেকে অস্ত্র আসছে, সেগুলো নিয়ে কিন্তু আন্তর্জাতিকভাবে প্রশ্ন আছে। মানে সেগুলো আসলে কারা কি স্বার্থে তাদেরকে জিয়ে রাখে, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে, এবং সেটা কি আসলে আন্তর্জাতিকভাবে অ্যাড্রেস করা হয় কিনা সেটা তো এখন ধরেন এগুলো অনেক থিওরি আছে, আমরা সেই জায়গায় যাব না। আমি শ্রীলঙ্কার পয়েন্ট অফ ভিউ থেকে বলবো যে শ্রীলঙ্কার মুসলিম কমিউনিটি শান্তিপূর্ণভাবে থাকতে চায়, তার প্রমাণ তারা দিয়েছে। তারা সরকারকেই সরকারকে সতর্ক করেছে যে এই ধরনের সংগঠন কেউ এই উগ্রপন্থার দিকে যেতে চায়। কাজেই শ্রীলঙ্কার মুসলিম জনগোষ্ঠী কিন্তু এর সাথে জড়িত না এবং এতে তাদের কোনো লাভও নাই। তো কাজেই এই জায়গাটা আমাদের, কিন্তু দুর্ভাগ্য হবে এখন যদি এটা কোনোভাবে প্রমাণিত, এই সংগঠনটা পাবলিক পারসেপশন এই দিক থেকে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হবে, যে মুসলমানরা তাদেরকে ব্র্যান্ডিং করার চেষ্টা করবে নেতিবাচকভাবে। কাজে এই ধরনের এখন মানে আমরা এমন একটা ঘূর্ণিপাকের মধ্যে পড়ে আছি, এটা বাউন্সিং এফেক্ট বলতে পারেন আপনি। একটা দেশে একটা ঘটনা ঘটছে, সেটা আরেক দেশের মানুষজনকে উত্তেজিত করছে, কাউকে সন্ত্রাসবাদী জায়গায় নিয়ে যাচ্ছে, এবং সেই কারণেই এই সমস্যাটা শুধু দেশীয় সমস্যা না, কোনো একটা দেশের নয়, এর একটা বৈশ্বিক চরিত্র আছে। আবার এই বৈশ্বিক চেহারা থেকে কিন্তু এই দেশীয় উগ্রবাদীরা, আমি যদি বলি, তারাও মানে তাদের অনুপ্রেরণা নিয়ে থাকে। কাজে এটা একটা বড় বৈশ্বিক সমস্যা। যেরকম স্যার, আমি আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে স্যার যেটি বলছিলেন, মানে শ্রীলঙ্কার যারা মুসলিম ধর্মের যারা আপনার নেতৃস্থানীয় ধর্মীয় লোক বা মুসলিম সমাজের লোক, তারা সতর্ক করেছেন। এর পাশাপাশি আমি যে প্রশ্ন আপনাকে রাখতে চাই সেটা হচ্ছে, আমরা সবসময় বলে থাকি যে মানে সন্ত্রাসীর কোনো ধর্ম নেই বা সন্ত্রাসবাদীর কোনো ধর্ম নেই, জঙ্গির কোনো ধর্ম নেই, কিন্তু আমরা দেখি মানে যাদের নামে এইটা করা হচ্ছে তারা আসলে একটা ধর্মের নামেই সেটা করছেন, যারা আক্রান্ত হচ্ছেন এবং তারা কোনো না কোনো একটা ধর্মের হওয়ার কারণেই হচ্ছেন। এবং সেই জায়গাটা থেকে আপনার মনে হয় কিনা সেটা হোক মানে যেই কোনো ধর্মেরই হোক, ধর্মের যারা গুরুজন আছেন বা নেতৃত্ব যারা দিচ্ছেন, ধর্মবেত্তা আছেন, তারা কি আসলে অতটুকু দায়িত্ব নিয়ে আসলে এইটার সামাজিকভাবে বা ধর্মীয়ভাবে সেটা মোকাবেলা করার জন্য তাদেরকে কি ততটুকু তৎপর মনে হয়? সেটা বাংলাদেশে বলেন, শ্রীলঙ্কায় বলেন বা আন্তর্জাতিকভাবে বলেন, ভারতেই বলেন। এখন ধরেন ধর্ম নিয়ে আলোচনা করতে গেলে তো বিপদও আছে। আপনি বাংলাদেশে ধর্মীয় গুরুরা তাদের দায়িত্ব পালন করছেন কিনা? না, অফকোর্স নট, এটা তো বলা যাবে চেষ্টা। সাধারণ মানুষ মানে এটা হচ্ছে যে বিষয়টি এরকম, ধর্ম নিয়ে যারা রাজনীতি করছেন, তারা খুবই হচ্ছে পাওয়ারফুল লোকজন, তাদের নানা রকম ইন্টারেস্ট আছে, ভার্সেস আপনি যখন যেই কথাটি বলছেন এটি হচ্ছে সাধারণ মানুষের। তো সাধারণ মানুষ যারা এমপাওয়ার্ড না, যারা ধর্মকে তারা সামাজিক নিয়ন্ত্রণের একটা বাহন মনে করতে পারে কিংবা তাদের বিশ্বাসের একটা প্ল্যাটফর্ম মনে করতে পারে, এর চেয়ে বেশি তারা ধর্ম থেকে অন্য কিছু আশা করে না। কিন্তু যারাই এটাকে মানে পৃথিবীর ইতিহাসটাই তো এরকম, ধর্মকে ব্যবহার, এই কার্ল মার্কস এই জন্যই বলেছেন রিলিজিয়ন ইজ দ্য ওপিয়াম অফ মাসেস। এখন কথা হচ্ছে আমি বিশ্বাস করি বা না করি ভিন্ন জিনিস। একজন বিখ্যাত লোক যখন তার এই অবজারভেশনটা দেন, মানে কি আমাদের এই যে রায়টগুলো বিভিন্ন সময় আমরা দেখেছি হতে, এগুলো তো মিথ্যা না। তো কাজেই ডেফিনেটলি আমরা যারা আপনি বলছেন যে প্রতিরোধ করার মতো জায়গায় যারা থাকা উচিত ছিল, ধর্মীয় লিডার যাদেরকে আমরা বলি, তারাও কোনো না কোনোভাবে এর সাথে যুক্ত হয়ে যায় প্রতিটি দেশে। আপনি ইন্টারনালি বলেন
এক্সটার্নালি বলেন, বিশ্বের সমস্ত জায়গায় বলেন, আপনি দেখবেন যে তারা কোনো না কোনোভাবে ইন্টারন্যাশনাল পলিটিক্স বলেন, ন্যাশনাল পলিটিক্স বলেন, এগুলোর মধ্যে তারা, এবং এই যে এটার মধ্যেই ধর্মের মাদকতা, মানে আমি বলছি সাধারণ মানুষের জন্য ধর্ম এক, আর এই ধর্ম ব্যবসায়ীদের জন্য মানে ধর্মটা আর এক। তো কাজেই ওই ধর্ম ব্যবসায়ীদের কারণেই আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায়, এটা ইন্টারন্যাশনাল ধর্ম ব্যবসায়ী হতে পারে, লোকাল বা ন্যাশনাল ধর্ম ব্যবসায়ী হতে পারে, আলটিমেটলি আপনি দেখবেন যে তাদের কারণে এগুলো হচ্ছে। ডেফিনেটলি তার উপরে আরও যে নেটওয়ার্ক, আমরা যদি চেইন অফ মানে কমান্ড যদি দেখি, তাহলে দেখা যাবে আরও নানা রকম, যেটা আপনিও কিছুটা বলেছেন, আমি কিছুটা বলার চেষ্টা করেছি, সেই আলোচনা তো এখানে আমরা করে শেষ করতে পারবো না। তবে একটা জিনিস আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, দেখেন যে সাধারণত আমরা দেখি ইন্টেলিজেন্স ফেলিওর, যে এটা হয়তো ইন্টেলিজেন্স জানে না, আমরা অনেক ঘটনা বিশ্বের জানি, কিন্তু এটি ভেরি ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে যে তাদের খুব স্পেসিফিক, আমরা এখন পর্যন্ত আমি জানি না এটা কতটুকু সত্য, এটাও ভয়ের ব্যাপার যে আসলে এই নিউজগুলো কি সত্য কিনা। তারা একদম বলা হয়েছে 10 দিন আগে এই অ্যালার্টটা দেওয়া হয়েছে, এবং এটি পার্শ্ববর্তী একটি দেশের ইন্টেলিজেন্স এজেন্সি তারা দিয়েছেন, এবং এটা একবার স্পেসিফিক চার্চে আক্রমণ হবে এবং ভারতীয় হাইকমিশনে আক্রমণ হতে পারে, এই ধরনের কথা এসছে। তারপরেও কেন কোনো শ্রীলঙ্কান গভর্নমেন্ট ব্যবস্থা নিল না, এটি একটি $1 মিলিয়ন কোয়েশ্চেন আমার কাছে লাগে। আমরা ইন্টেলিজেন্স ফেইলিওর বলতে পারি যদি আপনি কোনো কারণে ইন্টেলিজেন্স এটা এজেন্সি হয়তো এটা জানলো না সেই কারণে, কিন্তু জানার পরেও এই ব্যবস্থাটা কেন নিল না, আমি এটা আমি 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 আমার মাথায় আসছে না। যে কথাটি আপনি বলছিলেন যে ক্রাইস্ট চার্চের, আমি একটু জাস্ট উল্লেখ করছি যে মানে ডেফিনেটলি আমি মনে করি যে যে আপনার যে রেজিম আছে সেই রেজিমে কিন্তু ডিসকোর্সটা তৈরি করে। এখন ওই যে ওখানকার মানে নিউজিল্যান্ডের যে প্রধানমন্ত্রী, তিনি যেই বিষয়টাকে এবং তার যে পুরো পরিষদ যেভাবে জিনিসটি দেখেছেন, রিয়্যাক্ট করেছেন, এবং যেই ধরনের জেস্টার তিনি দেখিয়েছেন, তার ফলে কিন্তু পুরো জিনিসটা এইভাবে সারফেসে চলে এসছে। এটি কিন্তু এই ক্ষেত্রে এটা হওয়ার কারণ এটাই না যে আপনি এখানে এর ভেতর থেকে আমরা এ ধরনের কোনো ধরনের খুব এ ধরনের বড় রিয়াকশন, পজিটিভ রিয়াকশন আমি যেটা বলছি, সেটা আমরা এখনো দেখিনি। এটা নানা কারণ হতে পারে, যেহেতু কিছুটা এম্বার্গো আছে সোশ্যাল মিডিয়ার উপরে, আমরা কতটুকু আমাদের কাছে পুরোপুরি আসছে সেটা জানি না। আর একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় দেখেন, শ্রীলঙ্কার যেটা ইশফাক আলী চৌধুরী সাহেব বলেছিলেন, আমরাও পলিটিক্যাল সোশিওলজিতে বলি যে একটা বড় কারণ তৃতীয় বিশ্বের দেশগুলোতে এই পলিটিক্যাল ইনস্টিটিউশন, পলিটিক্যাল কালচার ডেভেলপ না করা। বাট ভেরি ইন্টারেস্টিং, আপনি এই অধিকাংশ দেশেই কিন্তু আপনি দেখবেন উপনিবেশিকোত্তর দেশগুলোতে মিলিটারি ইন্টারভেনশন হয়, এবং তার ফলে পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলো বাংলাদেশে হয়েছে, পাকিস্তানে, এবং এটা ভারতে হয়নি বলে ভারতের গণতন্ত্রের এত বিউটি, আমরা সবসময় তাকে উদাহরণ দিই। শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখেন মিলিটারি ইন্টারভেনশন হয়নি, কিন্তু দুর্ভাগ্যক্রমে তাদের যে পলিটিক্যাল টেনশনটা আছে, এটিও কিন্তু একটি নতুন করে ভাববার বিষয় যে এর মধ্যে এর সাথে কোনো সংযোগ আছে কিনা। কারণ আমরা যে অবস্থা শ্রীলঙ্কা দেখেছি, এই যে বুদ্ধিস্ট 70% জনগণকে কেন্দ্র করে রাজনীতি, বা মাইনরিটিকে কেন্দ্র করে, মুসলিম মাইনরিটি কেন্দ্র করেও কিন্তু রাজনীতি শ্রীলঙ্কার মধ্যে একটি বড় বিষয়। তো এই জাতীয় জিনিসগুলো কিন্তু আমার মনে হয় যে এগুলো ধর্তব্যের মধ্যে আনা প্রয়োজন। সর্বশেষ আমার কাছে মনে হয়েছে যে আলটিমেটলি আমরা হয়তো এই মুহূর্তে এটার একটা রিজনটা স্পষ্ট করতে পারছি না। আমি ব্যক্তিগতভাবে মনে করি এত বড় ঘটনা, এত প্ল্যান্ড ওয়েতে ঘটনার পেছনে ডেফিনেটলি আমরা তো এটা খুব মানে খুব নাইভ ওয়েতে যদি আমরা বলি যে এটা হোম গ্রোন ইন্টারন্যাশনাল দুটো সংমিশ্রণ, এটা সংমিশ্রণ না হলে তো হয় না। কিন্তু আমার কাছে মনে হয়েছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের একটা শক্তিশালী ভূমিকা এখানে ছিল বলেই এ ধরনের ঘটনা ঘটেছে। শুধুমাত্র এই ইন্টারনাল টেনশনটাকে পুঁজি করেছে, কিন্তু এর পেছনে কোনো বড় ধরনের বার্তা দেওয়ার কারণেই আমি বলবো যে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। আমি তৌফিক আলী স্যার আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে মানে অনেকেই বলছেন যে এটা আসলে মানে মানে ভূ রাজনীতির একটা প্রভাব ওখানে আছে, আপনার কি মনে হয়? তা তো বটেই, কারণ এই যে কথাগুলো উঠলো, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা, ধর্মের ব্যবসা। আমরা এই এলাকায় কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ার যদি আমি ইতিহাস দেখি, আমরা শ্রীলঙ্কাতে যে কথা বললাম যে ধর্মীয় উগ্রবাদ, সেটা বেস করে যে মেজরিটেরিয়ান রুল, যে আমি সিনহালিজ, আমি বুদ্ধিস্ট, আমি এই দেশের আইন কানুন আমি আমার দ্বারা হবে, এই চিন্তাধারা কিন্তু আজকে শ্রীলঙ্কাকে একটা বিরাট বিপদের মুখে ফেলেছে। পাকিস্তানে আমরা ধর্মের ব্যবহার দেখেছি। পাকিস্তান কিন্তু জন্ম হওয়ার পরে পরে যে হয়তো জিন্না সাহেব তার নিজের ভুলেও বুঝতে পেরে বলেছিলেন যে আমার দেশটা হবে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে রাষ্ট্রের সাথে ধর্ম আলাদা হবে, কিন্তু সেটা আর হয়নি।
হওয়ার ফলে আজকে পাকিস্তানের ধর্মের ব্যবহারের কী যে হচ্ছে সেটা তো আমরা জানি। অত্যন্ত দুঃখজনকভাবে ভারতের এত শক্তিশালী গণতান্ত্রিক মাধ্যম থাকা সত্ত্বেও আজকে কিন্তু ভারতে একটা উগ্র হিন্দুত্ববাদী যেটা সংগঠন গড়ে উঠছে, অনেকগুলো সংগঠন, এবং তার প্রতিক্রিয়া কিন্তু মুসলিম সংগঠন কিন্তু গড়ে উঠতে বাধ্য। গণতন্ত্র উগ্রবাদকে ঠেকাতে পারছে না। গণতন্ত্র চর্চার ক্ষেত্রে ব্যর্থতার জন্য এইগুলোর জন্ম হচ্ছে। এবং আমরা বাংলাদেশে ধর্মকে নিয়ে রাজনীতি আমরা দেখেছি এবং তার কুফলগুলো আমরা প্রত্যক্ষ করছি। একটা জিনিস 20 সেকেন্ড আমি বলছি যে বাংলাদেশের শিক্ষণীয় হচ্ছে এখনো সময় আছে ধর্মকে ধর্মের জায়গায়, রাষ্ট্রকে রাষ্ট্রের জায়গায়। রাষ্ট্রের ভিতরে যদি ধর্ম ঢুকে যায় বা ধর্মকে যদি আমি রাজনীতিকরণ করি তাহলে তার কুফল আমাদের জাতীয় পর্যায়ে পড়তে বাধ্য। আপনি মিনিটখানেক সময় পাবেন, আমি প্রশ্ন করছি। আমি দুটো বলবো। ইসমাইল আলী ভাই যেটা বললেন ওনার সাথে আমি একমত, এবং একটু যোগ করতে চাই দুটো জিনিস। একটা হচ্ছে যে আমরা কিন্তু দক্ষিণ এশিয়াতে আপনি যদি লক্ষ্য করেন তাহলে আমরা একটা প্রবল মেজরিটেরিয়ান মাইন্ডসেট লক্ষ্য করছি। সেটা সব দেশেই আছে। আপনি পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, ভারত বলেন, শ্রীলঙ্কা বলেন, মিয়ানমারে তো আমরা দেখতেই পাচ্ছি। হ্যাঁ, তো কাজেই এই প্রবণতাটা কিন্তু অন্য যারা আছে মাইনরিটিস তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। প্রথমে এলিয়েনেশন হয়, তারপর হিউমিলেশন হয়, তারপরে কিন্তু তারা একটা ডিফেন্সিভ মাইন্ডসেটে গিয়ে এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ার একটা প্রবণতা তৈরি হয়। দ্বিতীয় যেটা হচ্ছে শ্রীলঙ্কাতেও যে দেখা গেল, ক্ষমতা যখন বিভাজিত হয়ে যায়, সমাজ যখন বিভাজিত হয়ে যায়, সমাজ দুর্বল হয়, তখন এই ধরনের আপনি শক্তিকে প্রতিহত করার ক্ষমতা হ্রাস পায়। কাজে সকলকে ক্ষমতা বলেন, সমাজ বলেন, যত ঐক্যবদ্ধভাবে রাখা যাবে ততই এই ধরনের নেতিবাচক শক্তিকে প্রতিরোধ করার শক্তি বেশি। আপনাদের তিনজনকে ধন্যবাদ। আমরা যেটা বুঝলাম যে আসলে আমাদেরকে সবাইকে এক হয়েই থাকতে হবে, সবাইকে মানুষ হিসেবে গ্রহণ করে তাদেরকে থাকতে হবে, সবার কালচার, আলাদা ধর্ম সেগুলো সম্মানও জানাতে হবে। আপনাদের তিনজনকেই ধন্যবাদ। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।